স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি রিফাত নোভা। চট্টগ্রামের পটিয়া ব্লকেট কর্মসূচির আওতায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বৈষম্য বিরোধীদের পটিয়া ব্লকেট কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তাজনুভা, সকাল থেকে তো কর্মসূচি চলছে। প্রথমে তারা চট্টগ্রামে পটিয়া যে থানার সামনে অবস্থান করেছিলেন, এখন তারা থানা থেকে কিছুটা সরে এসে ইন্দ্রপুল এলাকা সেখানে তারা অবস্থান নিয়েছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এখানে হাজারো শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির শিক্ষার্থীরা এখানে নেতারা এখানে এসেছেন এবং ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মাইলের পর মাইল যানজট লেগে আছে। বিশেষ করে কক্সবাজার থেকে যে সমস্ত যানবাহনগুলো চট্টগ্রাম অভিমুখে এসছে সেগুলো কিন্তু চট্টগ্রামে যেতে পারেনি এবং অপরদিকে যেগুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে এসেছে তারাও কিন্তু ছেড়ে যেতে পারেননি। ফলে তাদের এই যে স্থবিরতা সেটি চলছে এবং এর বিপরীতে এখানে যারা আন্দোলন করছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থীরা আছেন তারা যেটি অভিযোগ করছেন, মূলত গতকালকের রাতেই পটিয়া থানার যে ওসি তার নেতৃত্বে তাদের উপর হামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা করা হয়েছে, গুরুতরভাবে আহত করা হয়েছে সেই অভিযোগ তারা করছেন এবং 24 ঘন্টার মধ্যে ওসি জায়েদ নূরের তারা প্রত্যাহার চান এবং একই সাথে এই ঘটনায় যারা যারা আরও অন্য পুলিশ কর্মকর্তা যারা জড়িত আছেন তাদেরকেও যাতে আইনের আওতায় আনা যায় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন সেটি যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এর বাইরে পুলিশের একটি বক্তব্য কিন্তু এখানে রয়েছে। পুলিশ বলছে যে গতকালকে রাতেই মূলত যারা আন্দোলনকারীরা রয়েছেন বা শিক্ষার্থীদের একটি অংশ সেই অভিযুক্ত ছাত্রদল নেতাকে থানায় নিয়ে যায় এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এক ধরনের মব সেখানে তৈরি করা হয়েছিল এবং ফলে পুলিশ সেটি প্রতিরোধ করবার চেষ্টা করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত আজকে মোটা দাগে এখন পর্যন্ত ওসির প্রত্যাহার দাবি এবং সড়ক অবরোধ পর্যন্ত সেই আন্দোলনটি গড়িয়েছে। এখানে যারা আন্দোলন করছেন সব মিলিয়ে যেটি বলা চলে যে তারা ওসির প্রত্যাহার এবং তাকে উপযুক্ত শাস্তির দাবিও কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন এবং সেটি যতক্ষণ না পর্যন্ত করা হবে তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন বলেও কিন্তু এখান থেকে জানাচ্ছেন। তো এই ছিল সব মিলিয়ে এখানকার সবশেষ খবরাখবর। তাজনুভা। জি মুজিব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝিতে জুলাই সনদ প্রকাশের আশা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্যায়ে 8ম দিনের মতো বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। তার প্রত্যাশা, দায় আর দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো মনে প্রাণে ধারণ করবে। অমীমাংসিত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেটা আইনের সেকশন 8 এর কোনো একটা উপধারার মধ্যে আপনি যদি অ্যামেন্ডেড করেন যে ইমিডিয়েটলি অর্ডিন্যান্স করে যে এই এক্সপার্ট কমিটিটা ইলেকশন কমিশনের অধীনে এইবারের জন্য সহায়তা করবে। জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তরুণদের উপর আস্থা রেখে পরিবর্তনের রাজনীতির সূচনা করতে চায় জনগণ। তাদের আকাঙ্ক্ষাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধারণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে একথা বলেন তিনি। জুলাই পদযাত্রার মাধ্যমে মানুষের মুক্তির সনদ তৈরি করতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। গ্রামের সহজ সরল মানুষের ভালোবাসার মুগ্ধতা ক্লান্তি দূর করছে বলেও জানান তারা। এর আগে বেলা 11টায় রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের রাজনীতি দেখতে চায়। যে যদি আগের মতোই সব কিছু চলে তাহলে তো আসলে এত বড় বৈপ্লবিক ঘটনার প্রয়োজন ছিল না। জেলাগুলো প্রস্তুত হওয়ার সময় পায়নি, তারপরেও সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে, কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনো তৈরি হওয়ার মধ্যে আছে।
জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার রুহুল ইমরানের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে 7 জন গ্রেপ্তার আছেন। এদিকে আজ এ মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান এবং কনস্টেবল মুকুল। $227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এ শুনানি করা হয়। এই মামলার বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী AY মুশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা উপস্থিত হয়নি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় অভিযোগ জমা দেয় এবং শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানির বিষয়ে সবশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন। তাসনিমা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথমবারের মতো আমরা দেখলাম যে 2টো ট্রাইব্যুনাল একসাথে বিচারিক কার্যক্রম শুরু করেছে এবং 2টো ট্রাইব্যুনালে 2টো গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু চলমান রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার শুনানির বিষয়ে চূড়ান্ত শুনানিটি চলছে এবং ত্রিপক্ষীয় একটি শুনানি কিন্তু আমরা দেখলাম। সেই শুনানিতে প্রথমেই কিন্তু চিফ প্রসিকিউটর শুনানি করেন এবং সেই শুনানিতে শেখ হাসিনা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সেই ছাত্রলীগ নেতা বুলবুলের কথোপকথনটি পুরোটাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয় এবং সেই ক্ষেত্রে অ্যামিকাস কিউরি এবং ট্রাইব্যুনালের নির্দেশে রাষ্ট্রের খরচে নিয়োজিত যে ডিফেন্স স্টেট কাউন্সিল, সেই শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন, তিনিও কিন্তু শুনেন এবং তাজুল ইসলাম তার যুক্তিতে যেমনটি বলেন যে এই বিষয়ে দুটি বাংলা এবং ইংরেজি গণমাধ্যমে জাতীয় দৈনিকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও এই বিষয়ে যে অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং যে বক্তব্যকে ধরে সেই আদালত অবমাননার অভিযোগ সেটি কিন্তু অস্বীকার করা হয়নি এবং সে নিয়ে কিন্তু কোনো বিবৃতি এখন পর্যন্ত আসেনি। তার মানে পরোক্ষভাবে কিন্তু যে অভিযোগটি স্বীকার করে নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে তিনি ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযুক্ত 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার যে সাজা, সেই সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন যে ইথার থেকে সংগৃহীত যে তথ্যের ভিত্তিতে যেভাবে সাজা দেওয়া হচ্ছে সেটা সঠিক হবে না যদি না যারা এই বিষয় পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করেছে তারা আদালতে এসে তাদের অবস্থান জানান এবং তারা যে এই রিপোর্টটি দিয়েছে সেই বিষয়টি স্পষ্ট না করেন। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল প্রশ্ন করেছেন তাকে যে কনভারসেশন ট্রাইব্যুনালে শোনানো হয়েছে সেই কনভারসেশনের ক্ষেত্রে তার কোনো দ্বিমত রয়েছে কিনা কিংবা আইনের ক্ষেত্রে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে কিনা কিংবা যেই ধারাগুলোতে অভিযোগ গঠনের বিষয়গুলো রয়েছে সের বিপরীতে দিকে উনি কি কোনো ডিসক্রেডিবল করতে পারেন কিনা। এই ক্ষেত্রে অ্যামিকাস কিউরি তিনি তার বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করছেন যে আসলে এই বিষয়ে আদালত অবমাননার অভিযোগ আনা যায় কিনা এবং সেটা যদি আনা যায় সেক্ষেত্রে কোন বিষয় হবে। যদি আজকে সাজা হয়ে যায় সেক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের আগেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাজার বিষয়টি চলে আসবে। আজকে কিন্তু অনেকটা সেই পর্যায়ে কিন্তু এই মামলার শুনানিটি চলছে। অন্যদিকে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আশুলিয়ার যে 6 জনের লাশ পোড়ানোর ঘটনা, সে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী এমএস তামিম তিনি কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগের শুনানিটি করেছেন এবং সেক্ষেত্রে আজকে যেটি হবে যে এই আনুষ্ঠানিক অভিযোগের যে জমা দেওয়া হচ্ছে সেটি আমলে নিয়ে কিন্তু পরবর্তী আদেশ দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে। তো এই ছিল 2টো ট্রাইব্যুনাল 2টো বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাসনিমা আপনার কাছে। জি মিজান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, তবে গ্রাহকদের টাকা ফেরত দিতেই হবে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানী পুরনো পল্টনে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ERFSME ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। ব্যাংকের
যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে করি, মেজর যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সোহেল রানাকে হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানায় করা এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং দীপু মনিকেও গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেপ্তারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv এবং ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।